হাই ফ্রেন্ড, সবাইকে শুভরাত্রির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো ফ্রেন্ড, আমি এখন আছি সাগরদ্বীপের যেটা শ্মশান, ভয়ঙ্কর শ্মশান, মহাশ্মশান, সেই শ্মশানে আমি আছি। তো এখন আমি তোমাদের দেখাতে চলেছি এমন একটা ভিডিও, তো মজাদার ভয়ঙ্কর ভিডিও, যেই ভিডিও তোমরা দেখলে তোমাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। বন্ধুরা, এখন আমি ভয়ঙ্কর ভিডিও দেখাতে চলেছি, কারণ এখন বাজে রাত ঠিক 10টা। তো বন্ধুরা, এখন রাত্রি 10টা, এই 10টার সময় আমি গঙ্গাসাগরের সাগরদ্বীপের ভয়ঙ্কর শ্মশানের ভিডিও দেখাচ্ছি, যেই শ্মশানে মানুষ যেতে ভয় করে, কাঁপে। তো আমি দীপ, তোমাদের বন্ধু, রিস্ক করে সাহস করে শ্মশানের মধ্যে ঢুকবো। তো বন্ধুরা, সবাই আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যাতে আমি তোমাদের ভিডিওটা ভালো করে দেখাতে পারি। এবং আরও একটা কথা, এই শ্মশানের তোমাদের আগের ভিডিওতে দেখাচ্ছিলাম, এই শ্মশানে যে ম্যানেজার না, অর্থাৎ শ্মশানে যিনি শ্মশানে কাজ করেন, ওই যে ছেলেটা দেখাচ্ছিলাম, চাপ দাড়ি করা কম বয়স্ক একজন মানুষ, ওকে দেখাচ্ছিলাম। ও শ্মশানে কাজ করে, ছাই ফাই পরিষ্কার করে, এইগুলো করে। কিন্তু এই শ্মশানে যে ভয়ঙ্কর লোক, যে মানুষটা, যবে থেকে শ্মশান তৈরি হয়েছে আজ থেকে প্রায় 25-30 বছর, 30 বছর আগে, সেই দিন থেকে এই গ্রামের একজন মানুষ, যার নাম গোপাল, হ্যাঁ ঠিকই শুনছো, গোপাল ঘড়ই। তো ওই মানুষটা এই শ্মশানটাকে পরিচালনা করেন। এই শ্মশানে সমস্ত মরা মৃতদেহ, এবং সমস্ত মৃতদেহ উনি ভরান খুব রিস্কেই, এবং ওনার ভয়ঙ্কর অভিজ্ঞতা আমি জিজ্ঞেস করে নেব এবং জেনেও নেব। তো বন্ধুরা চলো, দেরি না করে ধীরে 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 তোমাদের শ্মশানের ভিডিওটা দেখাবো। তো বন্ধুরা চলো ওনার কথা শুনে নেব। তো বন্ধুরা, আমি পেয়ে গেছি যিনি এই সাগরদ্বীপে মহাশ্মশান পরিচালনা করেন আজ থেকে প্রায় 30 বছর ধরে। যেই মানুষটা নিজের শরীরের রক্ত দিয়ে, মেহনত দিয়ে, পরিশ্রম করে, ভালোবাসা দিয়ে এই শ্মশানটাকে পরিপূর্ণ করে তুলছেন। তো সেই মানুষটা আর কেউ নয়, তার নাম হচ্ছে গোপাল ঘড়ই। দীর্ঘদিন ধরে আছেন। তো ওনার অভিজ্ঞতা, উনি কি করে এই চাকরি করেন, কি করে কি করলেন, তো টোটাল আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, এই যে ওনার সঙ্গে কথা বলছি। আমি আজ 25 বছর এই কাজ করে যাচ্ছি। আচ্ছা, একটু জোরে বলো। হ্যাঁ। আমি আজ 25 বছর এই কাজ করে যাচ্ছি, একদম চুলি তৈরির থেকে। আচ্ছা। আমি কর্ম করে যাচ্ছি। হ্যাঁ। প্রথমে এলাকার মানুষ 50 টাকা দিত। আচ্ছা। পঞ্চায়েতে কিছু দিত না। আচ্ছা, পঞ্চায়েত থেকে কিছু দিত না? কিছু দিত না। শুধু এলাকার মানুষ মরা পড়ার জন্য 50 টাকা করে দিত। 50 টাকা দিত। মাত্র 50 টাকা। হ্যাঁ। যেটা সংসারও চলবে না, কোনো কাজেও লাগবে না। খরচা হয় না। অথচ এরকম ভয়ঙ্কর শ্মশানে আপনি থাকেন। আমি মেনে নিয়েছি। হুম। নিয়ে এই কর্ম করে যাচ্ছি। কেন না, মাইনা হবে। হ্যাঁ। তা সে বলল, সিপিএম এর সরকার বলে গেল 2 বছর পরে মাইনা হবে। হলো না। সে তো আর হলোই না। সে সরকার চলে গেল। টিএমসি এলো। হ্যাঁ। টিএমসি এসে সে যেহেতু মাইনা করে না, এ তো করবেই না। হ্যাঁ। তা সে সিপিএম দিয়েছিল ওই পুকুর, শ্মশানের পুকুর, আচ্ছা, চাষ করে খাওয়ার জন্য। হ্যাঁ। যে যতদিন না মাইনা হয়, তুমি চাষ করে খাও। আচ্ছা, সে পুকুরটা এখন কে ব্যবহার করে? এখন টিএমসি এসে গিয়ে সেই পুকুর আমার থেকে, যে ব্যক্তি আমার ঘর নিয়ে ওই যে কালী মন্দির করেছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই ব্যক্তি আমার, ওই ঘরটা আমার ছিল। আচ্ছা, একটু ওই ঘরটা আমার ছিল। হ্যাঁ। ও 2 দিন থাকবো বলে, এলাকার ছেলে তো, 2 দিন থাকবো বলে ঘরটা আমার নিয়ে নিল। ঘরটা নিয়ে নিল, লোককে বলে দিলে, পার্টি লোককে ঘুষ দিয়ে। আর কি জানি বলতে পারবো না, কিন্তু আমি বিচার দিতে বিচার আর পেলাম নি। আচ্ছা, যাক আছি। কিন্তু তারপরে কি না, ওই পুকুর আমার কাছ থেকে নিয়ে নিল, নিয়ে ওকেই দিল চাষ করে খেতে, আর আমাকে দেয় মাসে 4000 টাকা ওই পুকুরের বিনিময়। আচ্ছা, অ্যাকাউন্টে ঢুকে দেয়। পার্মানেন্ট নেই, আমার পার্মানেন্ট নেই, আর কিছুই না। আচ্ছা, আমি এখন কর্ম করে যাচ্ছি ওই 4000 টাকা, আর 200 টাকা দেয় এখন গ্রামের লোক। আচ্ছা, সেই 200 টাকা দিতে এসেও অনেকে আবার গরিব হয়ে যায়। আবার গরিব সব একটা মরা পড়াবে, বাবা মাকে দাহ করবে, বাবা মা এত কষ্ট করে একটা ছেলেপুলেকে লালন করে, ছেলে মেয়েকে এত কষ্ট করে খাওয়ায়, স্কুলে পড়ায়, পোশাক পরিচ্ছদ, এত এলাহি ব্যাপার, হম্বি তম্বি করে। মরে গেলে 200 টাকাই কষ্ট। কিন্তু মরে গেলে মাত্র 200 টাকা দিতেছি বাবা মাকে কষ্ট। সত্যি মানুষজন কিরকম এরকম আছে এখনো দিনে।
তা আপনি আপনার তো গ্রামে অনেক মানুষ আছে, তো আপনি এই কাজটা করতে রাজি হলেন কেন, বা আপনাকে কি জোর করে রাজি করানো হয়েছে? না, জোর করে রাজি করায় না, আমি নিজে কর্মে ঢুকেছি। আচ্ছা, প্রথমে কি হয়েছিল বলো? গ্রামে প্রথমে কি তোমাকে কি বলছিল প্রথমে? প্রথমে গ্রামে তো সবাইকে যাচাই করতে এলো মেম্বার, আচ্ছা কিন্তু কেউ না ছাড়া হ্যাঁ বলে না। আচ্ছা। আরো বাড়ির মেয়েরা বলেছে যে হ্যাঁ। আমার স্বামীকে শ্মশানের কাজ করতে এনেছো, হুম। ডাকতে এসছো, হুম। লজ্জা করে না? হ্যাঁ। এইরকম সবার কাছে ঘুরে গিয়ে মানে যখন সবাই আমাকে মুখেও কথা বললো বলে। হ্যাঁ। যে গোপাল তুই চাকরি করবি, হুম। আমি তখন বললাম যে দাদা তুমি আমার সঙ্গে ইয়ারি করছো হুম। নাকি? যাই মূর্খ সূর্খ মানুষ বলে। আমি মূর্খ লোক, আমি কি চাকরি করবো? হ্যাঁ, কি চাকরি করো? তুমি ইয়ার্কি না, মারছো? হ্যাঁ চাকরি, ভয়ঙ্কর চাকরি। আচ্ছা। তখন আমি বললাম যে ভয়ঙ্কর চাকরিতে একমাত্র খুন করা, হ্যাঁ। আদার্স কি ভয়ঙ্কর? হ্যাঁ। না, মরা পুড়তে হবে। আচ্ছা। আমি বললাম, ঠিক আছে, একদিন তো আমাকেও পুড়তে হবে, আমাকেও বুঝতে হবে। তাহলে আমি কিছু জ্বালাই। এই হ্যাঁ। বলে হ্যাঁ। আমি মদ হয়ে গেছি। হুম, হুম। কিন্তু তারপরে? আর মাইনাও হলো না, পার্মানেন্টও হলো না। এই তো আমার বয়স আচ্ছা, আপনার বয়স এখন কত? এখন 60-61 চলছে। 60-61। তাহলে আপনার বয়স তো আর বেশি না, কারণ আপনি তো আর বেশি দিন শ্মশান থাকতে পারবেন না। থাকতে পারবো তা না। আপনার হয়তো আর 2-4 বছর। হ্যাঁ। হ্যাঁ। তা আপনার বাড়ির কোনো আপনার স্ত্রী না। হোক, আপনার ছেলেপুলে হোক, কেউ আপনাকে তো পাঠাবে না। কেউ আপনাকে দেখেছে আর পাঠাবে না। না বাবা তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে থাকো। কেউ কি পাঠাবে? পাঠাই না কাউকে। আর তোমাকে যেতেও পারবে না তুমি আর। ওই আমার কম কম হয়ে যায়, অনেকে জ্বালিয়ে দিয়ে চলে যায়, হ্যাঁ। সেগুলোকেও পরিষ্কার করি আমি। পরিষ্কার করো তুমি। হ্যাঁ। আর একটা বিষয় হচ্ছে, আপনাকে কে বলল? কে ডিএম রানু ঘোষ না কি বলছিল? আপনি বলছিলেন সেদিন? ডিএম রানু ঘোষ? হ্যাঁ, কি বলছিল? সে তো আমার বাবাকে এই জায়গাটা দিয়ে হ্যাঁ, গেছে। সে কি বলছিল একটু বলো? তার ব্যাপারটা কি একটু খুলে বলো? যে বাবা ওখানে মন্দিরে তো ভিক্ষা করতো। হ্যাঁ, ভিক্ষা করতো। ডিএম রানু ঘোষ বলছে বাবা ঢাক বাজিয়ে ক পয়সা পাবে, তুমি চাকরি করবে? হ্যাঁ। না, চাকরি করলে ক পয়সা পাবো মা, আর আমি মূর্খ মানুষ, ঢাক বাজিয়ে? কি চাকরি করব? হুম। না কেন, সুইপার চাকরি? আচ্ছা। না, আমি ঢাক বাজালে দেবী সন্তুষ্ট হয়, হ্যাঁ। আর আমাকে বলছো সুইপারের চাকরি সুইপার করতে? চাকরি করব? আমি পারবো না। আচ্ছা। তখন বলি এই বুড়ো তুমি কোথায় থাকো? হুম। না, আমি ওই 4 নম্বর জঙ্গলে থাকি। আচ্ছা। না, ঠিক আছে, আগামী দিন তুমি পশ্চিম পাশে এসো, হ্যাঁ। পশ্চিম পাশে এসো, হ্যাঁ। ওই পাশে কলোনিতে তোমাকে 1 বিঘা জায়গা দেওয়া হবে। আচ্ছা। এই বলতে সেই জায়গা দিয়েছে, সেই জায়গায় আছি আচ্ছা, আজও। সেই জায়গাটা কোনটা? এইটাই। আচ্ছা, এইটা এই যে এই আচ্ছা। এই জায়গা। আচ্ছা, এই 1 বিঘা জায়গা হচ্ছে হ্যাঁ। এই গোপাল দাদুকে দেওয়া হয়েছে, যিনি শ্মশান পরিচালনা করেন। এই যে জায়গাটা দেখছো, এই যে জায়গাটা, এই যে ধান চাষ করা হয়েছে, এই যে পুরো বাঁধ পর্যন্ত, এই দেখতে পাচ্ছ, এই জায়গাটা যিনি শ্মশান পরিচালনা করেন গোপাল দাদু, ওনাকে দেওয়া হয়েছে জায়গাটা। আর এই ধান চাষবাস যখন দেখতে পাচ্ছ, তারপরে টোটাল এই যে গাছ ফাছ লাগানো, এই যে পুকুর দেখতে পাচ্ছ ওনার, এই ভয়ঙ্কর শ্মশান উনি পরিচালনা করেন। তাহলে ওনার জন্য এইটুকু দিয়েছেন, তো অনেক ধন্যবাদ জানাবো ওনাকে। কিন্তু আমাকে তো দেয় না, কিন্তু দিয়েছে ওনার আমার বাবাকে। আচ্ছা, বাবাকে দিয়েছে, কিন্তু কিন্তু এরা এসে কিছু করে না। কিন্তু বাবার পরিবর্তে তারা ছেলে আছে যিনি গোপাল, তো ওনাকে কিছু দেয়নি। আপনার ক ভাই? আমার 4 ভাই। আচ্ছা, ওখান থেকে এখানে চলে এলেন কেন? আপনার বাড়ি আগে কোথায় ছিল? ওখানে তো 7.5 কাঠা জায়গা, ধসপাড়া। আচ্ছা, ওখানে বাড়ি আগে কোথায় ছিল? ধসপাড়া। আচ্ছা, সাগর ধসপাড়া। মন্দিরতলা। আচ্ছা, মহিতলা। তাহলে ওখান থেকে আপনি হুট করে চলে এলেন। তা আপনার ক ভাই বললেন একটু বলুন? 4 ভাই। 4 ভাই। হ্যাঁ। তো এনার 4 ভাই। তো হঠাৎ হুট করে চলে এলেন কেন? কি ব্যাপার? ওখানে জায়গা তো নেই, 7.5 কাঠা জায়গা। আচ্ছা, আপনি কি তখন বিয়ে করেছিলেন? বিয়ে হ্যাঁ। শাদী করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, কোথাকার মেয়েকে বিয়ে করেছেন? আমি আমার ওই পাড়ার ঘরের পাশে মেয়েকে বিয়ে আচ্ছা, ওনার বাপের বাড়ি কি সেখানে? হ্যাঁ। আচ্ছা, তো শ্বশুর বাড়িতে যান না কোনদিন? শ্বশুরবাড়ির কেউ নাই, সব মারা গেছে? তার তো ছেলে নাই, আচ্ছা। 3টে মেয়ে। আচ্ছা, 3 টে মেয়ে। আমি একটা বিয়ে করেছি, আর 2টো মেদিনীপুরে। আচ্ছা, আচ্ছা। তো মেদিনীপুরে আপনার মেয়ে তারা আসে না? হ্যাঁ, আসে, যাই আপনার বাড়িতে আসে, আপনিও যান? হ্যাঁ। ও আচ্ছা, মানে তাদের সঙ্গে সম্পর্ক ভালো, কিন্তু আপনার কোনো সম্বন্ধী নেই বা কোনো শালা নেই। না। তো যাই হোক, তাহলে ডিএম রানু ঘোষ কি বলেছিল আপনার বাবাকে? এই কথা বলেছিল? হ্যাঁ। তারপরে থাকলে। তা বাবা কি এই চাকরিটা আগে করতো? মানে এই মোড়া পড়ানোর চাকরিটা না, করতো? না, না, না। আচ্ছা, বাবা হচ্ছে সুইপারের চাকরি আমার করতো। বাবা কোনো চাকরি করতো না। আচ্ছা, আমার বাবা ঢোল বাজাতো। ঢোল বাজাতো। আর সুইপার যে বলছিল রানু ওটা ঘোষ? করতে বলেছিল। হ্যাঁ, তা বাবা বলল যে আমি বাবা ঢাক বাজালে দেবী সন্তুষ্ট হয়, হ্যাঁ। আর আমি ওই সমস্ত কাজ করতে পারবো। আচ্ছা, তখনই এই জায়গাটা দিয়েছে। আচ্ছা। তোমাকে রাজি করে কে? গ্রামের প্রধান কি বলে? আমাকে রাজি করায় আমাদের পঞ্চায়েত মেম্বার ওনার নাম কি? সুখদেব পান্ডা। আচ্ছা, সুখদেব পান্ডা। হ্যাঁ। আচ্ছা, এবার চিনতে পেরেছি। সুখদেব পান্ডা মানে অমূল্য পান্ডা, দেবাশিস পান্ডা, ওদের বংশধর। ওদের বংশে কেউ হবে? হ্যাঁ। দেবাশিস পান্ডা, অমূল্য হ্যাঁ, পান্ডা। ওদের ভগ্নিপতি। আচ্ছা, ওদের ভগ্নিপতি সুখদেব পান্ডা। হ্যাঁ। তো মানে ওনারা ওই লোক। ওই লোক কি মানে পঞ্চায়েত প্রধান ছিল তখন? হ্যাঁ। আচ্ছা। ওই লোক আমাকে স্থাপিত করলো, হুম। কিন্তু ওই লোক আমার কিছুই করলো না।
কিছু করলো না, তোমার লাইফে কিছু করলো না, কিচ্ছু আর করলো তোমার না। লাইফে কিছু না হলে তোমার ছেলে বলে কি হবে? তারও তো বেকার। দেখো বেকার। তুমি যদি কিছু না পাও, তোমার সেই পাওয়া জিনিসটা তোমার ছেলে বলে যদি পায়, তাদের মনে একটা মনোবল জাগবে, হ্যাঁ, তারা বলছে আমার বাবা পেয়েছে, নিশ্চয়ই আমার বাবা, কিন্তু তখন তারা কোনো একটা কাজ করতে উদ্যোগী হবে। কিন্তু কিন্তু এমন একটা লাইন হয়ে গেছে যে তারা কোনো কাজ, ওসব কাজ করতে টোটাল যাবে না, তারা যাবে না টোটাল, তোমাকেও ফিরিয়ে নেবে। কারণ তুমি যতদিন করছো তোমাকে রোজ তো বাড়িতে বকা শুনতে হচ্ছে, বাড়িতে তোমাকে কে কি বলছে? না সেরকম কিছু বলে না, যদিও তবুও বলার মতনই। কেন আমি কি করলাম? সেই আমি সংসারের জন্য কিছু করতে পারিনি, এমন কিন্তু একটা কাজ করতে গেছি যে আমার সে পেট ভরলো না। কিন্তু তুমি যদি অন্য কাজ করতে, একটা মজুরি, দিন মজুর, একদিনে টুকটাক কাজ করলো, সে পারে 400 টাকা মজুরি। আমি একটা শিল্পী, আমি ঢোল বাজাতে জানি, চুচুড়ি বাজাতে জানি, বাঁশি বাজাতে জানি, তবলা বাজাতেও জানি। তাহলে অনেক ট্যালেন্ট আপনার মধ্যে। সব বাদ দিয়ে মোড়া বর্ণের কাছে চলে এসেছো। তাহলে কত কমে, কিন্তু সেটা কি মেম্বার যারা আমাকে স্থাপিত করলো তারা কি বুঝলো? কোনো বুঝলো না। তা সেটাই তো ব্যাপার। তো আপনার যে জীবনে কষ্ট, এটাকে বুঝলো না, হিংসায় ভরে গেছে। তো আপনার পরিবর্তে কেউ রাজি হয়নি যে আপনি বাদ দিয়ে অন্য কেউ ঢুকবেন? কেউ বলেনি? মানে এটা এমন একটা কাজ, কেউ রাজি হচ্ছে না। আমাকে পঞ্চায়েত, আমি থাকবো না বললে আমাকে বলে তুমি একটা লোক ঠিক করে দাও। তা আমি লোক কথা বলবো, আমি লোক কি পেটের ঘরে খেয়ে এসে কর্ম করবে? এই পয়সায় কে বা ছুটে যাবে? কে ছুটে যাবে কখন? আচ্ছা, এই জন্য কেউ আসছে না। আচ্ছা, মরা পড়ানোর সময় কখন সকাল হতে পারে, রাত হতে পারে, ওর ঠিক নেই। আর রাত্রি 10টা বাজলে তোমার যেতে হয়, সে 12টা 1টা ভোর, কোনো ঠিক নেই। বডি যখন মরে যায়, এখন সবাই চায় কি যে আমার মরাটা যেন বাসি না হয়। সে যদি রাত 4টার সময় হয়, ঘর থেকে বের করে আনবে। আচ্ছা, বাসি হলে কি হয়, কি সমস্যা হয় মরা বাসি হলে? জানি না, পূর্বপুরুষ করে গেছে মরা বাসি করতে নেই। কিন্তু আপনি হয়তো মানে কি বলা যায়, আপনার এখন বয়স হয়েছে 60 প্লাস, 60-এর উপরে বয়স। আমার যে বাবা, আমার বাবার 50-55 বয়স। আমার বাবার লালু, তুমি চেনো ভালো হবে। আমার বাবা তোমাকে খুব ভালোবাসে, খুব চেনো, খুব সম্মান করে, লালুকে চেনো। কিন্তু একই বয়সী, তোমাদের সঙ্গে ঘোরাঘুরি সবকিছু করতো। কিন্তু আমার বাবার মতো না, তুমি আমার বাবা। তো যাই হোক, তোমাকে একটা কথা বলবো যে তুমি যে এখন তোমার 60 বছর প্লাস হয়ে 60 প্লাস হয়ে গেছে, কিন্তু এই বয়সে তোমার আর মানে রাত 12টার সময় তো ওঠা সম্ভব না। ওই তো তুমি ডাকতেছো, আমার যেন ইচ্ছা হয় না যে ইচ্ছা হয় না কি করে যাবো, আগে থেকে বলতে হতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন মানে এই বয়সে তোমাকে যেতে ইচ্ছা করছে না। আমি রোড থেকে আসতাম না। আর এত গরমের সময় না, এত ঠান্ডার সময়, যে গরমের সময় টাইম পাসের জন্য আছে, সেটা ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু গরমের সময় না, একটা ঠান্ডার সময় মানুষ একবার বাড়িতে ঢুকে গেলে বের করানো খুব কষ্ট। তাকে পয়সা দিলেও সে আসবে না, কোনো কিছু লোভ দেখলেও সে আসবে না, প্রস্তাবে রাজি হবে না, দরকার নেই আমার, আমি না খেয়ে শুয়ে থাকবো। ঠান্ডায় শুয়ে থাকি, অনেকে বডি জ্বালাতে গেলে আমাকে ডাকে, তো আমাকে না ডাকলে আমি হা না বললে তার কাজ শুরু হবে না। আমি বলি বাবা তোরে জ্বালিয়ে দিয়ে চলে যাও, পারলে যখন খুশি তখন খাতা লিখবি, আমি যাবো, আমি কালকের করে দেবো আর কি, এটা বলে দাও। তো যাই হোক, আর আরেকটা কথা তোমাকে বললাম, তো আমি এক্ষুনি মানে সন্ধ্যে ঘুরে এলাম, দেখলাম যে সব যে চুল্লিগুলো, যে লোহার পাতগুলো, মানে ট্রেনের যে পাতের মতো করা আছে পাতগুলো, সব পাতগুলো পুরো একদম মানে ছুচালো হয়ে গেছে, বেঁকে গেছে, কিচ্ছু নেই। সে আজ 25 বছর পঞ্চায়েতের 1 টাকা ওখানে লাগে না, যত কিছু দেখছো সবই দানের উপরে আছে। ওগুলো সব ধানের উপরে, সব দানের। আচ্ছা, ওই দুটো চুল্লি কে দান করেছিল? ওই যে বললাম, শশাঙ্ক পণ্ডা আর হরিণবাড়ি অজিত প্রধান জ্যোতিষী। আচ্ছা, হরিণবাড়ি জ্যোতিষী, অজিত প্রধান আর শশাঙ্ক পণ্ডা, ওই দুজনে ওদের মাতৃপিতৃ স্মৃতি উদ্দেশ্যে দান করে, মানে তখন প্রথমে দান করে, আর সেই দিন থেকে শ্মশানটা হয় করে উনি পঞ্চায়েতের হাতে তুলে দিয়েছে। আচ্ছা, তারপরে আর এই কর্মটা আমাকে দিয়েছে পঞ্চায়েত থেকে। কিন্তু দিয়েও ওরা কিছু করতে পারলো না। ওরা যে বলে গেল 2 বছর পরে মাইনা হবে, কিন্তু হিংসায় 5 বছর কাটিয়ে গেল। মেম্বার মানে কি, ভোট দেওয়ার পরে না, তুমি যে ছুটিয়া ভোট দিল, তুমি তো সাধারণ লোক, তা তোমাকে হটিয়ে দেওয়া হচ্ছে, দূর তোরা নাকি ভোট দিয়েছিস, বিশ্বাস করছে না, তোরা ভোট দিস, ওরা ভোট দেয়। ঠিক এইরকমই দাগে এইরকম করে, যাতে তাকে কাটিয়ে দেওয়া যায়, শেষ করে যে ওই তোরা ভোট দিসনি, ওদের কাটিয়ে দেওয়া যায়, তোমার কাছ থেকে লুটে পুটে খাওয়ার জন্য। আমার নামে পয়সা আসছে, সংসদ সভাতে যদি শ্মশান রক্ষিতর জন্য যদি 35,000 টাকা নির্মাণ হয়, তাহলে সেই টাকাটা কোথায় যাচ্ছে? তাহলে আপনার নামে তো পয়সাটা আছে, টাকাটা কে নিচ্ছে? সেই টাকাটা কে নিচ্ছে সেটা বলবে কে? বিড়ালের গলায় ঘন্টা বাঁধার কেউ নেই, বিড়াল যা পারে তাই করছে।
এটাই যে বিষয়। হ্যাঁ কিন্তু মানে মানে ওই চুল্লিগুলো যে একদম পুরো চুষে গেছে, এরপরে তো আর মনে ফোটানো যাবে না। কারণ আমি দেখলাম ফার্স্টে যে চুল্লিটা করা আছে উপপ্রধানকে যখন বলি তখন বলে আচ্ছা আমি আগামী দিন দেখবো। এরকম বলছে। কিন্তু আমি দেখলাম ফার্স্টে যে চুল্লিটা সে তো পুরো একদম বাঁশের থেকেও শুরু হয়ে গেছে, ফ্ল্যাটের মতন শুরু হয়ে গেছে। একদম তাহলে একদম। সেখানে কাঠ রাখলে ভেঙে তো পড়ে যাবে। আর আর সামনেটা মোটামুটি আছে, তো হ্যাঁ মোটামুটিও নেই, সেও জাং পড়ে পড়ে জালি হয়ে গেছে। সামনের জয়েস একটা খুলে পড়ে যায়, আবার হ্যাঁ, তুলে দিতে হয়। আর খুলে পড়ে যায়। হ্যাঁ আর ওই যে ইট ওই ফিট যে যদি কারোর পায়ের উপরে পড়ে যায় না, হ্যাঁ, হ্যাঁ। তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে এ হয়। বাবা! এরকম অবস্থা? তুমি দরকার নেই, তুমি ওখানে তুলবে না। ঠিক আছে? আমার কাছে কথা কি জানো তো, হুম, হুম, তোমরাই দেখো, হুম। তোমাদের তো এটা সার্বিক জিনিস। হ্যাঁ, আমি মোড়াপুরি 200 টাকা পাই, হ্যাঁ, তা এর বা আমি কি করতে পারবো? তোমরা দেখে যাও, তোমরা এখনই মনে করলে তোমরা প্রধানকে ফোন করো হ্যাঁ। যে এই সমস্ত কি, তা আমাকে বলে লাভ কি? সেই যাও পঞ্চায়েতে বলবে, পঞ্চায়েতে বলো। আমি এরকম বলে দিই। তারপরে দেখলাম যে ওই যে চুল্লি যে করা আছে, লম্বা, লম্বা করে করা আছে না? হ্যাঁ ওর বলছে যে ইটের যে প্লাস্টার ঢালাই করা আছে, ইট যে বক্স করা আছে, হ্যাঁ ওই ইটগুলো তো সব ভেঙে দেখি না উপর দিকে ওঠানো। হ্যাঁ ওটা উপর দিকে ওঠানো কি করে? ভেঙে গেছে ওগুলো? ওগুলো ভেঙে ভেঙেছে? গেছে। ওগুলো ভেঙে গেছে? হ্যাঁ হায়, হায়! কি বলো? তা আমি দেখে দিলাম ছাই হয়ে পড়ে আছে। ভাঙবে তো, মানুষ খারাপ তো, খোঁচাখুচির দরকার তো। হ্যাঁ, হ্যাঁ, ও হ্যাঁ। বাঁশ নিয়ে এইভাবে পিটতেছে, এইভাবে যদি পিটা যায় সে জয়েসে ঘা পড়ছে, হ্যাঁ, ঘা পড়ছে। তাই তখন ইট লেচে উঠছে। ইট নেচেছে, ভেঙে যাচ্ছে। আর আমি বলতে গেলে এলাকাবাসী কি বলছে হুম, জানো তো, হুম, হুম। তোমার কি হয়েছে বলো তো, এ কি তোমার ক্ষতি হচ্ছে? হ্যাঁ, আমি বলি বাহ! আরে বাহ! আমি কর্ম করি, হ্যাঁ। চুলি থাকলে তো আমি কর্ম করবো। ও মানে আপনাদের এইসব এলাকার লোকগুলো বেশি বলে। এইরকম কিন্তু আমাদের ওইসব এলাকার লোক বলে? উত্তর সাগর থেকে কথা কোনো কিছু বলে? যারা উত্তর সাগর থেকে আসে? ওদিক থেকে আয়ে এলে কেউ বলে না। আমাদের এই বিশেষ করে এই মানে আলিয়াপুর, আচ্ছা, আর একটা ওই আমার সিদাম, আচ্ছা। এই সমস্ত চত্বরের লোক এলে তো কেউ মানে না। কেউ মানে না। না মানে মানে ওরা মানে না, ওরা আপনার উপরে টর্চার করে। বাগবাজারের থেকে ওদিকে হ্যাঁ, যত লোক আসবে হ্যাঁ। সবাই আমার বিনা অর্ডারে কার্ড উঠিবে নি চলে। কার উঠবে না আপনাকে জিজ্ঞেস করবে আগে। হ্যাঁ জানি, আমি জানি, সব কিন্তু জানি। এর ভেতরে এরা হুম, মনে করে কি জানো তো, সে গোপাল, হুম। আমার কর্মকে চিন্তা করে না। চিন্তা ওকে চিনি তো, গোপাল গোপাল সামান্য। তো। হ্যাঁ, কিন্তু সে যে ঠিক কষ্ট আছে করছে। সেই জন্য বলি না, এখনকার দিনে যারা মুচি, যারা মেথর, হ্যাঁ যারা পায়খানা পরিষ্কার করে, তাদেরকেও মানুষ সম্মান দিতে চায় না। চায় না। অথচ তারা তারা একটা সম্মানীয় লোক। তারাও একটা সম্মানীয় লোক। মেথর যদি না থাকতো তুমি কি করে থাকতে? তুমি থাকতে কি করে? তুমি সেই ময়লার মধ্যে কি থাকতে পারতে? থাকতে পারতে? সেই ময়লাটা যে কেউ পরিষ্কার করবে তো। সেই তাহলে অবশ্যই। তার মেথর কি গায়ে লেখা আছে? তারপর পাকা করে রাজমিস্ত্রি না কাজ করলে পাকা রোড হবে? হবে। হবে? না লেবার না লাগলে মসলা এইগুলোই হবে? এ তো কেউ বুঝবে এগুলো? মানে সমাজ আমি পুরো অন্ধ হয়ে গেছে। সবাইকে যাচাই করেছি, হ্যাঁ, কেউ যায় না। কেউ যায় না। তাহলে এই কর্ম যে কেউ করবে, হ্যাঁ, তো সেই জায়গায় আমি সেই জায়গায় আপনি আছেন। এবার আমি এখন এমন হয়ে গেছি যে পয়সা আমার না দিলেও হুম, আমি একটা ন্যাশনাল লোক। হ্যাঁ, ন্যাশনাল। আমি একটা ন্যাশনাল লোক। আচ্ছা, প্রফেশনাল ন্যাশনাল লোক। সারা ভারতে কিছু কিছু মানুষ আমাকে চেনে। আচ্ছা। এই যে আমার এইটাই আমার একটা গৌরব। আর কত আমি যে এত রাত্রে আপনার কাছে ছুটে এসেছি, আমি হ্যাঁ, আপনার মহিমা জানি বলে, আপনার বিশেষ গুণ জানি বলে লোকের মুখে শুনেছি। কত সাধু সন্ন্যাস, কত আমার যে পরিচিত সে আমি তোমাকে বলে হ্যাঁ, বোঝাতে হ্যাঁ, পারবো হ্যাঁ। না। সেদিন যে সাধু সন্ন্যাসী, তার নামটা কি যেন? উনি লাল বাবা। তো সে তো তোমার পিছন ছাড়ছে না। ও তোমার আমার নিজের লোক। ও সে তোমার পেছন ছাড়ে না। একদম। তোমার সাথে কথা বলেই ও তো তোমার পেছন ধরে আছে। হ্যাঁ, ও আমার নিজের লোক আছে। হুম। ওর কি বাড়ি এখানে? না, না, কোথায় বাড়ি? ওদের কলকাতার দিকে। ও তো ও, 24 সবসময় চিরদিন পড়ে থাকে। ও ও, বউ সংসার ছেড়ে দিয়ে অনেক দিন থেকে একা একা থাকে। ও, ওই যে শ্মশানে যদি চুলা জ্বলে না, হ্যাঁ। ওই আগুনে ও রান্না করে নেবে। তো হ্যাঁ, রান্না করে নেয়? হ্যাঁ, ওই আগুনের উপরে হাঁড়ি বসিয়ে দিয়ে রান্না করে নেবে। রান্না করে নিয়ে খেয়ে নেয়? বাস। ব্যাস, হয়ে গেল ওর কাজ। বাহ! খুব ভালো লাগলো তোমার সঙ্গে তোমার অভিজ্ঞতা। তো আরেকটা কথা জিজ্ঞেস করব, এই যে শ্মশানে যে মরা পড়ানো হয়, কোনোদিন কোনো ভয়ঙ্কর পরিস্থিতি তোমার মনে ওঠেনি বা আমি ভয়ঙ্কর দেখোনি? না, আমি এই তো আমার এখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কখন কত রাত্রে, নিশা রাত্রে সবাই নীরব পাড়া, আমি যাচ্ছি। হুম, তাহলে আমার ঘর থেকে বেরোবার সঙ্গে সঙ্গে আমার মনে হয় যেন, আমার মনে হয় হুম, যে দুশ্মন ব্যক্তি হুম। আমার থেকে 100 ফুট দূরে সরে গেল। হ্যাঁ। আমার মনের মধ্যে কিছুই নেই, আমি আরামসে মানে চলে গেলাম। মানে তোমার কোনোদিন ভয়ানক বা কোনোদিন কোনো না, ভয় লাগে না? কোনো দেখিনি। বা বা কোনো প্রেত আত্মা তোমাকে না, দূর থেকে আকর্ষণ করছে না? না, মানে তোমার কাছে স্বয়ং ভগবানের আশীর্বাদ রয়েছে। ঈশ্বরের দান। কিন্তু হ্যাঁ, কোনোদিন হ্যাঁ। এই যে কত মানে যখন পরিষ্কার করতেছি উঠতেছে তো, হুম, হুম। তা সবাই আমাকে বলে, "এই তুমি মাস্ক লাগাওনি,
তুমি মাছ লাগাওনি, আমি আরে মাছ কি লাগিব, এই ভস্মারটা হচ্ছে আসল জিনিস। হ্যাঁ, মানুষের ভস্মটা, মহাদেব ভোলানাথ যাকে গায়ে মাখিয়ে লিয়া ঘুরছে, তাকে নিন্দা করলে হবে না, তাকে নিন্দা করলে কি ওই আমার শরীর ভিতরে যে যাবে না 99 রোগ সরে যাচ্ছে। সেই 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 ওই যে আমাদের ভগবান বাবা ভোলানাথ ওই ছাই তো গায়ে মাখে, বল না ছাই ভস্ম ভোলা মাখে, বলে কেন, এর কারণটা কি? হ্যাঁ, কি যেন বলে, ওরা বলে কিনা, ওর কারণটা তো আছে, ওর গুণগান তো আছে। তাহলে ভগবান, ওটা যে ভগবান শিবের জিনিস। এ দেহ কার? এটা কার? তারই দেহ, তারই দেহ। আর মাটি, এই মাংস পিণ্ড, এগুলো কার? মায়ের। মায়ের। সেই জন্য ভগবান শিবের মূর্তি করা আছে সেখানে। প্রভু যেটা দিয়েছে সেটা নিয়ে নেবে, বাকিটা মায়ের। মায়ের, মা নিয়ে, ধরিত্রী মায়ের, সে নিয়ে নেবে। ছাই হয়ে গেলে মাটি, মাটি এইরকম। বাহ, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, তো অনেক ধন্যবাদ জানাই তোমাকে, অনেক করেছি। ব্যাস, তো বন্ধুরা দেখে নিলে। আর গোপাল কাকু যে ঠিক আছে আসতে তাহলে হচ্ছে মানে গোপাল দাদুর মানে গোপাল ঘোড়ই যিনি শ্মশানী, ওনার বাবাকে দেওয়া হয়েছিল। ওনার বাবাকে সুইপারের চাকরির কথা বলছিল, কিন্তু উনি রাজি হননি। তো রাজি না হওয়ার জন্য ওনাকে ডিএম রানু ঘোষ বলেছিল তোমাকে কত নম্বর কলোনিতে? 1 নম্বর। এটা হচ্ছে 1 নম্বর কলোনি, তাহলে 2 নম্বর 3 নম্বর আছে। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর কলোনি। তো এই 1 নম্বর কলোনিতে 1 বিঘা পুরো একদম রাস্তা পর্যন্ত পুরো 1 বিঘা জায়গা দিয়েছেন। তো সেই 1 বিঘা জায়গা দিয়েছেন এনাকে, সেই জায়গাতে ইনি থাকেন এবং 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 1 বিঘা জায়গার মধ্যে উনি থাকেন এবং ওনার মন্দিরও করেছেন, ভগবানের মন্দির করেছেন। এইটা হচ্ছে ওনার ঘর, এইটা হচ্ছে ওনার ঘর। কি সুন্দর দেখো, কি সুন্দর ঘর। এই যে ভগবানের মন্দির, সব কিছু উনি করেছেন, যে ভগবানের মন্দির সব কিছু। তো ওনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো বন্ধুরা। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, এবং মিলনদীপ ইউটিউব চ্যানেলের আমি দীপ রয়েছি তোমাদের সঙ্গে। ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থেকে আমি ভিডিও বানাই তোমাদেরকে। তো সমস্ত কিছু বললাম তোমাদের এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে ভগবানের মন্দির, বাবা ভোলানাথের কি সুন্দর মন্দিরটা দেখো। এইটা হচ্ছে উনি করেছেন, ওনার নাম, এই যে যিনি শ্মশানে থাকেন শ্মশানী, এই মানুষটা করেছেন। দেখুন কি সুন্দর। আর এই যে ভগবানের মন্দির, তুলসী আছে। তো যাই হোক বন্ধুরা, টাটা জানাই সবাইকে, শুভরাত্রি, শুভ হোক, সবাই ভালো থেকো। এবং শ্মশানে যাওয়ার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি কীভাবে শ্মশানে গেছি, কীভাবে হেঁটে হেঁটে গেছি, কীভাবে ভয়ঙ্কর পরিস্থিতি বন্ধুরা। তো দেখতে থাকো বন্ধুরা, স্টার্ট করছি, দেখতে থাকো।